নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আজকের এই গুরুকুল অনুষ্ঠানে আমাদের এই মুহূর্তে আমাদের পাশে পেয়েছি আজকের অতিথি উত্তর দিনাজপুর জেলার এক কিংবদন্তি। অর্থাৎ কিংবদন্তি কেন বলছি, যাদের হাত ধরে উত্তর দিনাজপুরে লোকসঙ্গীত উঠে এসেছিল, উত্তর দিনাজপুরের লোকসঙ্গীত একটা আলাদা মাত্রা পেয়েছিল, সেই সমস্ত গুরুদের মধ্যে একজন আমাদের আজকের অতিথি। ৭৫ বছর বয়স তার এখন, সেই ব্রজগোপাল বৈষ্ণব। আপনাকে আমাদের এই ভারত টিভিতে স্বাগত এবং অনেক অনেক শ্রদ্ধা প্রণাম। সত্যি খুব ভালো লাগছে আজকের এই ভারত টিভি অনুষ্ঠানে আপনাকে পেয়েছি। বয়সের ভারে আপনি ভারাক্রান্ত, কিন্তু তা সত্ত্বেও মনের টানে, গানের টানে আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এত অসুস্থতা সত্ত্বেও আমরা সত্যিই চাই আপনাদের মতো এই গুরুদের আমাদের এই প্ল্যাটফর্মে একটু যদি আসন গ্রহণ করেন, আমরা কৃতজ্ঞ থাকি। শুরু করব তার, যদিও বয়সের ভারে ভারাক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত তিনি, তার সত্ত্বেও তিনি গানকে ভালোবেসে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার কণ্ঠে, তার রচনা একটি গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। কি গান গাইবেন? গানটি প্রথমে আমার রচনা, গান গাইছি না। আচ্ছা। আমি প্রথমে ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের এক সাধারণ ফকির শিল্পী দিন শরতের গান দিয়ে আমি শুরু করব। আচ্ছা আচ্ছা, চলুন শোনা যাক। আমরা আগামী 1 ঘন্টা আজকের অতিথি ব্রজগোপাল বৈষ্ণবের সাথে বিচরণ করব। তার গানে, তার কথায়, তার পুরনো স্মৃতিতে আমরা বিচরণ করব। আপাতত আপনার একটা গান দিয়েই শুরু করা যাক। দিন শরৎকে আমি প্রাধান্য দিয়ে প্রথমে গান গাই এই কারণে যে তার গান খুব দুর্লভ এবং একটা বিশেষ স্থানে রয়েছে। সে যত বাউল ফকির ভারতবর্ষে রয়েছে, তার স্থান, দিন শরতের স্থান অনন্য। তাই তাকে প্রথমে স্মরণ করলাম। ঠিক, চলুন। দিন শরতের রচনায়, সুরে তার গান। কি কারণে জন্মে মানুষ, কেন বা মরে, পঞ্চে পঞ্চ যায় গো মিশে, জমে বেঁধে ন্যায় কারে। পঞ্চে পঞ্চ যায় গো মিশে, জমে বেঁধে ন্যায় কারে। কি কারণে জন্মে মানুষ কেন বা মরে। কি কারণে জন্মে মানুষ কেন বা মরে। দোষ ইন্দ্রিয়, দোষ দেবতা অতি বলবন্ত দয়াল, ওই যে রে পৌঁছয়। দোষ ইন্দ্রিয়, দোষ দেবতা অতি বলবন্ত দয়াল,
রে পুছয় তারা কেন সমান ভয়ে তারা কেন সমান ভয়ে পালিয়ে যায় দেহ ছেড়ে কি কারণে জন্মে মানুষ মানুষ কেন বা মরে মৃত্যু নামে হয় কোন জন কেমনেতে হরিয়ানে জীবের জীবন তার কি কখনো হয় না মরণ তার কি কখনো হয় না মরণ সেজন কি সবারে মারে কি কারণে জন্মে মানুষ কেন বা মরে শরৎ বলে দিন শরৎ বলে গুরু দয়া শ্রীপদে আশ্রয় দিও মরণ সময় শরৎ বলে গুরু দয়াময় শ্রীপদে আশ্রয় দিও মরণ সময় আমি মরণকে তো আমি মরণকে তো ভয় করি না আমি মরণকে তো ভয় করি না ভয় করি সেই যন্ত্রণা রে আমি মরণকে তো ভয় করি না ভয় করি সেই যন্ত্রণা রে কি কারণে জন্মে মানুষ কেন বা মরে পঞ্চ যায় গো মিশে পঞ্চ যায় গো মিশে জমে বন্ধে নেকারে কি কারণে জন্মে মানুষ কেন বা মরে মানুষ কেন বা মরে মানুষ কেন বা মরে মানুষ কেনই জন্ম নেয় কেন বা মরে জন্মেই বা কেন একদমই তাই আবার এই জন্ম নিয়ে মানুষ মৃত্যু পথে এগিয়ে যায় অথচ এই যে মাঝখানের সময়টা সেই সময়টাতেই যত বিপত্তি কি বলবেন আপনি একটু জোরে বলুন জন্ম থেকে মৃত্যু এই সময়টাতে তো মানুষের অনেক বিপত্তি
এত হানাহানি, এত কাটাকাটি, এত মারামারি? আমাদের তো জন্মালে মৃত্যু হতেই হবে, মৃত্যু স্বাভাবিকভাবেই আসবে। অবশ্যই। কেউ কিছু নিয়েও যাব না, নিয়েও আসেনি, না, অথচ মানুষের মধ্যে বিভেদ, হানাহানি, কাটাকাটি। মান আর হুশ, মান হুশ দুটো জিনিস যদি না থাকে তাকে মানুষ বলা যায় না। লোকে যাদের বড় বলে বড় সেই হয় না, যার গুণ বড় সে বড়। বিদ্যাসাগর বড়, দেশবন্ধু বড়, চিত্তরঞ্জন বড়। ধনে তো বড় হওয়া যায় না। ফলে মানুষ এই ধন নিয়েই হানাহানিটা বেশি। আজকাল যে ক্ষয়িষ্ণু রাজনীতি, এই নিয়ে মানুষের হানাহানি বেশি। এটা রাজনৈতিক মূর্খতা, এটা আমি দৃঢ়ভাবে বলছি। যারা এটা করছে তাদেরকে আপনি কি বলবেন? তারা হাতে পায়ে অবশ্যই মানুষ, অবশ্যই মানুষ, তাদের নিয়ে আমার কোনো কথা নাই। আমার কথাটা হচ্ছে মান আর হুঁশ কতটা আছে, এটাই আমার ভাববার বিষয়। এটা মানে আমার সেই ভাবনাটা কি আপনার, সেই আপনার যে শুরু হ্যাঁ, জীবনটা, যেখান থেকে আপনি সমস্ত কিছু বুঝতে শিখলেন, যেই দিন থেকে আপনি আপনার চোখ খুলল, সেই দিনটার থেকে আজকের দিনে মানুষের মধ্যে কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন কি? আগে মানুষের মধ্যে একজনের বাড়ি আরেকজন যেত, মানুষের একটা মিলন ছিল স্বর্গীয়। এটার ভাগ 70% ভাগ, সেটা কমতে কমতে 10% চলে আসছে। এটা কি আপনাকে এটা আমি যন্ত্রণা দেয় না? দৃঢ় বিশ্বাস করি। মানুষের মান আর হুঁশটা বাড়ানো খুব দরকার। সেরকম চাঁদের উদয় খুব দরকার। এই চাঁদের উদয় ঘটানোর জন্য আপনারা আপনার মতো গীতিকার, সুরকার, একাধারে সাহিত্যকার, মানে সাহিত্যিক আপনি, না, আমি গান বাজনা সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার অবদান কিভাবে আপনি সমাজকে এগিয়ে নিয়ে গেছেন আমরা কিছুটা জানি, না। তারপরেও যেটা অজানা সেটা আমরা একটু শুনতে চাই। আমি খুব জ্ঞানী মানুষ, এটা আমি কখনোই ভাবছি না। সেই বিশুদ্ধ জ্ঞান আমার এই জন্মে হবে কি না তা জানি না, পরজন্ম আছে কি না তাও জানি না। তবুও বিশুদ্ধ জ্ঞানের সন্ধানে আমি চলছি, এটা আমার মনের বিশ্বাস, আমার এটা সাধনা। আপনার এই দীর্ঘ জীবনে চলার পথে মানুষের যে বিবর্তন হয়েছে সেটা আপনি লক্ষ্য করেছেন? আজকের ডেটে মানুষ, আজকের দিনে মানুষ মানুষকে মানে হিংসা করছে, একটু দূরে রাখার চেষ্টা করছে, চাতুরতা করে নিজেরটা আগলে রাখছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি সমাজকে কি বার্তা দেবেন? সমাজের অবক্ষয়টা নেমে এসছে। এটা ঠিক কোন সময়টার থেকে বলতে পারেন? হ্যাঁ, অবক্ষয়টা নেমে আসছে, এর জন্য আমরা প্রত্যেকেই দায়ী। আমাদের যতটা অবদান রাখা দরকার ছিল, যতটা আমাদের অন্ধকার দূরীকরণে আমাদের যতটা জ্ঞানের আলো জ্বালানো উচিত ছিল আমাদের নিজেদের মধ্যে, সেটা আমরাও তো অতটা পারিনি। সে জায়গায় হয়তো আমরা সকলে ভাগ করে নেব এই ব্যর্থতা। আগামী দিনে অবশ্যই প্রত্যাশা রাখবো সূর্যোদয়ের। আপনার কি মনে হয় আগামী দিন শুধরবে? হ্যাঁ, আমি তো আশাবাদী, আমি খুব আশাবাদী। চিরদিন অন্ধকারতম হতে পারে না। এটা চাঁদের আলো উঠবেই, চাঁদের আলোর সময় শেষ হলে সূর্য উদয় হবেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে প্রদীপের আলোর পেছনে অন্ধকার থাকে, আবার সূর্যের আলো ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন দিন রাত, রাত্রি হলে আবার দিন হবেই, দিনের আলো আমরা দেখতে পাবই। হয়তোবা তাই আমরা দিনের আলোর দিকে তাকিয়ে থাকব,
আপাতত আপনার আপনার যে কর্মজীবন, আপনি সঙ্গীত নিয়ে ডুবেছিলেন, সঙ্গীত সাধনা বলবো না, সঙ্গীত নিয়ে বিভিন্ন লেখা, বিভিন্ন সময় আপনি, আমরা সামাজিক মাধ্যমে ইদানিংকালেও দেখেছি, তার আগে বিভিন্ন পুস্তক বা বই বা বিভিন্ন লেখনীতে আপনার লেখা ছিল, সেটা কি এখন ধরে রাখা সম্ভব হয়েছে? সেই প্রসঙ্গে আপনার কোথায় কি লেখা আপনি দিয়েছেন সেটা? গান, কবিতা, মানে এই নিয়ে আমি, আমার বয়স যখন 9 বছর, 9 বছর বয়স যখন আমার তখনই আমি মায়ের গলা ধরে গানের পথের দিশা পাই। আচ্ছা। ছোট সময় থেকে, শৈশব থেকে, কৈশোর বয়স থেকে। তারপরে আমি তো আশ্রমে মানুষ, বৈষ্ণব আশ্রমে মানুষ, তো ফলে আমার একটা সৌভাগ্য, এটা আমার হয়তো জন্মের সুফল কিনা জানি না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, হয়তো কর্মের ফল কিংবা জন্মের ফল যাই হোক না কেন, এটা আমি শৈশব থেকেই গুরুকুল, আজকে যে অনুষ্ঠান, আমি সদ্গুরুর কাছে কোলে পিঠে মানুষ হয়েছি। আমার পিতা 2 জন, মাতা 2 জন, পালিত পিতা মাতা আর জন্মদাতা মাতা পিতা। আচ্ছা। জন্মদাতা মাতা পিতা জন্ম দেওয়ার পরে 6 মাস পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা। কোলে করে নিয়ে বাবা ভক্ত মানুষ, ভক্তপ্রাণ মানুষ, নিষ্ঠাবান মানুষ, কোলে করে নিয়ে 60-70 কিলোমিটার নৌকা পথে গিয়ে হরিপোলের আখড়া, তখন পূর্ব পাকিস্তান, হরিপোলের আখড়াতে আমাকে দান করে দেওয়া হয়। আচ্ছা। ওই আশ্রমে মানুষ হয়ে আমি ওই শৈশবে এখানে আসি। সেটা কি এপার বাংলায় না ওপার বাংলায়? ওপার বাংলা, তখন পূর্ব পাকিস্তান। আচ্ছা। এপার বাংলায় যখন আসি তখন আমার সেসব স্মৃতি স্বপ্নের মতো মনে আছে। আচ্ছা। মা বাবার কোলে করে আমি ভারতবর্ষে এসেছি। আচ্ছা। ফলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আপনি ওখানে আবাসিক হিসেবে ছিলেন না? আপনাকে ওখানে মানে দেওয়া, এখানে 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 এসে তাদের হাতে অর্পণ করে দেওয়া হয়েছে? এখানে এসে বাবা আশ্রম তৈরি করে এবং কিছু জমি জমা ছিল, সে সমস্ত করে বাবা এবং আমার গুরুমা এবং গুরুমাতা দুজনেই মানে পরলোক গমন করেন। সেটা ওই বাবা মারা যাওয়ার পরে বছর দশেক পরে মা মারা যায়। আচ্ছা। তারপরে আপনার বাকি জীবনটা সেইখান থেকে আপনি কিভাবে? বাকি জীবনটা তখন আমি, তখন তো মাধ্যমিক ছিল না, স্কুল ফাইনাল নাম, স্কুল ফাইনাল পাস করে বেসিক ট্রেনিং দিয়ে আমার প্রাইমারিতে চাকরি হয়। আচ্ছা। চাকরি হওয়ার পর হয়, কিন্তু আমি গান ছাড়িনি। গ্রামে-গঞ্জে প্রচুর গান গেয়ে বেরিয়েছি। গানটা শুরু হলো কোথা থেকে? গানটা শুরু হলো সেই এখানে আসা 9 বছর বয়স থেকে। 9 বছর বয়স থেকে মায়ের কাছে শিক্ষা, গুরু মায়ের। আমার গুরুমা, মাই সব গুরুমাতা। আচ্ছা। জন্মদাতা মাতা। আপনি সেখানেই থাকতেন, তার কাছেই থাকতেন? হ্যাঁ, তার সাথে থাকতাম। উনি যত্ন করে, বাবা চলে যাওয়ার পরে মাই আমাকে মানুষ করে। আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় আপনার লেখা বেরোতে দেখেছি। আপনি মূলত কোন বিষয়গুলোকে নিয়ে বেশি ভাবেন? আমি লোক সাহিত্যে রাজ্য পুরস্কার পেয়েছি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে। আচ্ছা। 2017 সালে কাথি, পূর্ব মেদিনীপুর কাথি ভরতচন্দ্র কলেজে 4 দিনের একটা অনুষ্ঠান হয়, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। সেই সাহিত্য সম্মেলনের লোক সাহিত্যে আমি শ্রেষ্ঠ পুরস্কার লাভ করি এবং লোকসঙ্গীতেও পুরস্কার লাভ করি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা কি আপনার ফলে রচনায়? দুটোই কিন্তু প্রতিযোগিতামূলক। আচ্ছা। ফলে আমার ওই জীবনে এমনিও ওই গ্রামে গঞ্জে মানুষের সাথে
প্রচুর গান গেয়েছি আঞ্চলিক ভাষায়। এই যে উত্তর দিনাজপুরের, মানে তখন তো পশ্চিম দিনাজপুর ছিল, ভাগ ছিল না, মাটির ভাষায় বহু গান করেছি, বহু সরকারি অনুষ্ঠান করেছি। আপনি তো গান রচনা করেছেন। আজকে এই যে সন্ধ্যার আড্ডা, সেখানে কি আপনি আপনার লেখা কোনো গান আমাদেরকে একটু, বা আমার দর্শক, গুণমধ্য দর্শক যারা আছে বা যারা আপনাকে ভীষণ ভালোবাসেন, অন্তত আমি দেখেছি শ্রদ্ধার সঙ্গে দেখেন আপনার অগণিত ছাত্রছাত্রী যারা, তারা হয়তো দেখছেন বা দেখবেন, তো তাদের জন্য একটা গান আপনার রচনায়। এখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ বেশি, আমি তাদের ভাষায় রচনা, রাজবংশী ভাষায় আমার কবিতা রয়েছে, রাজবংশী ভাষায় আমার গান রয়েছে। আমি রাজবংশী ভাষায় বৃক্ষ সংরক্ষণে একটি গান গেছি। চলুন রাজবংশী ভাষায় বৃক্ষ সংরক্ষণের একটি গান আমরা শুনবো। আজকের অতিথি ব্রজগোপাল বৈষ্ণব, একাধারে প্রাক্তন শিক্ষক, সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং সেই সঙ্গে একজন সাহিত্যিকও বটে। বয়সের ভারে তিনি হয়তো একটু ঝিমিয়েছেন। সময় আসলে প্রত্যেকেরই এরকমভাবে আস্তে 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 প্রদীপ ধীরে ধীরে নিভতে থাকে। আমি এই জিনিসটাকে বেছে নিলাম কেন? অবহেলিত মানুষের মাটির যে গন্ধ, মাটির যে ভাষা, উত্তর পশ্চিম দিনাজপুরে, তৎকালীন পশ্চিম দিনাজপুরের যে আঞ্চলিক ভাষা, তার উপরে আমি গুরুত্বটা বেশি দিই। যার ফলে মানে সেই পিছিয়ে পড়া মানুষের আনন্দ দেওয়ার জন্য আমাকে বহু গান লিখতে হয়েছে, বহু গান গাইতে হয়েছে বিভিন্ন জায়গায়। আপনি তো বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এবং সরকারি প্রচারমূলক যে গানগুলো রয়েছে সেগুলো আপনি গান রচনা করেছেন, এখনো চলছে সেগুলো? ও তো মনে থাকে না। আমি আগে জানলে ডায়েরিটা নিয়ে আসতাম, তাহলে হয়ে যেত। আসি আমি ডায়েরি নিয়ে আসবো, যেটা মনে পড়ছে বা যতটুকু মনে পড়ছে সেটুকু করলেই যথেষ্ট। স্মৃতিতে মনে থাকে না, একদমই তাই। বয়স স্মৃতিতে মানে ধরে রাখতে পারিনি। যেটুকু ধরে রাখতে পেরেছি তার মধ্যে একটা শোনাচ্ছি, বৃক্ষ সংরক্ষণ। বাজে গাছ কাটন না হাগে, বাজে গাছের বারাও মান, এই গাছে বাঁচাইছে বাজি দুনিয়ার পরাণ, তোমরা গাছ কাটেন না গে। বইতালি ভাবেই গাবো। হ্যাঁ, বাজে গাছ কাটন না গে, বাজে গাছের দাও গে মান, এই গাছে বাঁচাইছে বাজি দুনিয়ার পরাণ, তোমরা গাছ কাটে না গে, তোমরা গাছ কাটে না গে। হাডক বাজি গে গাছ নে হলে দেশটা বাজে, হবে গে শ্মশান বাজি গে, বাজে হবে গে শ্মশান। ওরে মাটি খেয়ে যাবে বাজি, দেশত আসবে বান বাজি গে, দেশত আসবে বান, তোমরা গাছ কাটে না গে, বাজি গাছ কাটে না গে, বাজি বাছার দেও গে মান, এই গাছে বাঁচাইছে বাজি দুনিয়ার পরাণ, মাছে বাজ কাটো না গে। হাডক বাজি গে গাছের পাত পাতে, ফল খাতে ফুল
পাখি গাছে যাব সদবে নাচি লোকরি গাছের পাত যে বাজি লোকরি গাছের পাত ওরে এই গাছ কাটেন না রে ভাই গাছতে না দেন হাত বাজি গাছতে না দেন হাত তোমরা গাছ কাটেন না রে বাজি গাছ কাটেন না রে বাজি গাছের বাড়াও মা এই গাছে বাজাইতে বাজি দুনিয়ার পরাণ তোমরা গাছ কাটেন না রে বাজি গাছ কাটন না দে বাজি গাছের বাড়াও মান এই গাছে বাঁচাইতে বাজি দুনিয়ার পরাণ তোমরা গাছ কাটেন না রে তোমরা গাছ কাটেন না রে অনেকদিন দেখছি গান পদগুলি সব মনে থাকে না একদমই স্বাভাবিক। এই বয়সে এসে মনে রাখাটা খুবই কষ্টকর, আর এটার যন্ত্রণাটাও অনেক। ভুলে যাওয়া, আপনি গান বাজনা নিয়ে সারাক্ষণ থাকা, সেই জায়গাটার থেকে আজকে এই যে ভুলে যাচ্ছেন বা ভুলে যেতে হবে, সেইটা খুব কষ্টকর। আপনি জীবনে 9 বছর বয়স থেকে গান শিখলেন, আজ পর্যন্ত যা দেখতে পাচ্ছি গানের কণ্ঠ বয়স হলেও আপনি সেই সুরেই চলছেন। সেটার জন্য কি আপনাকে আলাদা কোনো শাস্ত্রীয় সঙ্গীতের রেয়াজ নিতে হয়েছিল, না আপনি শুধুমাত্র এই লোকসঙ্গীত শুনে শুনে বা দেখে গেয়ে এইভাবে গান রচনার জন্য হ্যাঁ শাস্ত্রের সাহায্য নিয়েছি কিনা? হ্যাঁ, সেটা অবশ্যই। মানে রামায়ণ, মহাভারত বা ভাগবত এই সম্পর্কে সম্যক ধারণা না থাকলে বিভিন্ন প্রাসঙ্গিক গানগুলির জন্য যেমন সমাজকে জানতে হবে, আবার কিছু কিছু গান আছে দেহতত্ত্ব, বাউল, এই সমস্ত গান লিখতে গেলে শাস্ত্র জ্ঞানটা প্রয়োজন আছে, পড়াশোনা করতে হবে। দেহতত্ত্ব, বাউল যে গানের কথা বললেন আপনি, সেটা ছাড়া কি আমাদের এই লোকসঙ্গীতের অন্য কোনো আঙ্গিক রয়েছে? না, লোকসঙ্গীতের আঙ্গিক বলতেছেন আপনি? হ্যাঁ, লোকসঙ্গীতের অর্থটা আমরা অনেকেই ভুল করি। যেমন যেমন লোকসঙ্গীত গাছের গোড়া, আমি হেডিং লিখলাম লোকসঙ্গীত, তারপরে পল্লীগীতি, লোকগীতি, ভাওয়াইয়া, ঝুমুর, এগুলো সব লোকসঙ্গীতের মধ্যে পড়ছে। কুচবিহারের ভাওয়াইয়া গান, বীরভূমের বাউল গান, পুরুলিয়া বাঁকুড়ার ঝুমুর, এই যে নানাবিধ টুসু ভাদু, নানাবিধ গান। তাহলে বলতে গেলে কুচবিহারের ভাওয়াইয়া এটা কি কোন গান? এটা ভাওয়াইয়া গান। ভাওয়াইয়া কিন্তু না, লোকগীতিরই অংশ, ওটা লোকগীতি। লোকগীতির একটা অংশ ভাওয়াইয়া, মানে লোকগীতি গাছের গোড়া, গাছের গোড়া, কাণ্ড, মূল কাণ্ড লোকগীতি। কুচবিহার ভাওয়াইয়া, বীরভূম বাউল, উত্তর দিনাজপুর খন, আচ্ছা, পুরুলিয়া ছৌ নাচ, ঝুমুর, এই ইত্যাদি ইত্যাদি। এই কালচারগুলো সব লোকসঙ্গীত, সব লোকসঙ্গীতের ডাল। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের ভাটিয়ালি। হ্যাঁ, একদম তাই। লোকসঙ্গীতের অনেকগুলো আঙ্গিক রয়েছে, ভাওয়াইয়া, পল্লীগীতি, ভাটিয়ালি, জায়গা বিশেষে এক একটি জায়গায় এক একটা গান, এক একটা ধরনের গান অনেক বেশি অন্য নাম ধরেছে, নাম ধারণ করছে। যে বললাম ঝুমুর, পল্লীগীতি, লোকগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, এই যে বিভিন্ন নাম, এটা জায়গার যে সংস্কৃতি সেই হিসাবে এটা নাম গড়ে উঠছে, কিন্তু মূলটা হচ্ছে লোকগীতিরই ডালপালা। বেশ, আমরা অনেকটাই শুনলাম আপনার গল্প, আপনার
স্মৃতি। এবারে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমরা সরাসরি বিরতিতে যাব, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে। করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। ফিরে এলাম বিরতির পর। এবারে আবারও আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি, বিশিষ্ট গীতিকার, সুরকার এবং একাধারে সাহিত্য নিয়ে উনি চর্চা করেন। বিভিন্ন লেখনীতে তার লেখা রয়েছে, বিভিন্ন পুস্তিকায় তার লেখা ছাপা হয়েছে। তো আমি আপাতত আপনার সাথে যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি জীবনে সমাজকে অনেক কিছু দিয়েছেন, আপনার সঙ্গীত দিয়ে, আপনার সাহিত্য দিয়ে। সমাজ থেকে কি পেলেন বা সমাজ আপনাকে কি দিল? সমাজ থেকে মানুষের ভালোবাসা পেয়েছি, কিছু বিরহ, কিছু যাতনা যে পাই নাই সেটাও বড় কথা নয়, সেটাও পেয়েছি। সেটা কালের গতিতে যা হয় সেটা নিয়ে আমি আশাহত নই। আমি বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু এই বাধাকে অতিক্রম করতে পারছি, এটা আমার সফলতা। সেই বাধাটা কি ধরনের বাধা ছিল আপনার? এটা বলতে গেলে তো বড় হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু শুনি। আমি গান গাইতে গেছি বিহারে গান গাইতে গিয়ে যে প্রচুর এক জায়গায় স্থায়ীভাবে গান গাইছি। প্রচুর লোক আছে। রাত্রে ৮টা থেকে আরম্ভ হয়, রাত ২টা অবধি চলে। তো এরকম আসর বহু জায়গায় করছি, হয়তো ১ মাস একই জায়গায় গেয়ে যাচ্ছি। প্রচুর লোক আসছে, ভালোবাসা পেয়েছি প্রচুর, যাতনাও পেয়েছি প্রচুর। সেটা তো প্রকাশ্যে বলা খুব মুশকিল, তবু আমি কৌশলে কিছু বলি। সেখানে একটা কিছু সামাজিকভাবে কিছু সামনে চলে আসে, কিছু বাধা, যেটা সামাজিকভাবে বাধা সৃষ্টি করে। এটা আমার ইচ্ছাকৃত নয়, তবুও সেখানে হয়তো আমাকে একটু অপমান সহ্য করতে হয়েছে। এ ধরনের ঘটনা ঘটছে আমার জীবনের কারণেই জীবনে ঘটছে, এটা জন্য কেউ দায়ী না। মানে জীবনের কারণে জীবনে ঘটেছে আর কি, বিষয়টা আমি ঠিক বুঝতে পারলাম না। এটা প্রকাশ্যে কিভাবে বলি, অনেক জায়গায় গান গাইতে গিয়ে
যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের সাথে গভীর ভালোবাসা তৈরি হয়, হুম সেটার মধ্যে কোনো রকম খাত থাকে না, পাপ থাকে না, হুম তবুও পাপের সম্মুখীন হইতে হয়েছে। আপনি প্রশ্ন করছেন, আমি মিথ্যা বলার তো অভ্যাস নাই, হুম ফলে আমি এটা বলতেছি যাতে আমি আমার যাতনাটা হলো। এরকম যাতনা একটা দুটো নয়, বহু হয়েছে। কেন এটা হয় আবার কেন ঘটে, কারণ আজও সন্ধান করে পাই নাই। আমার জন্য ঘটেছে না, তা তো ঘটেনি, তাহলে ঘটলো কেন? কিন্তু ঘটেছে, একাধিকবার ঘটছে। আমরা জানি না আপনার সাথে ঠিক কি ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ, তবে ওই জন্য মহাজন বলছে, অরণ্যে অপ্রবাসে যার কালো যায়, যদ্যপি পুরাণ্যকালে শাক অন্ন খায়, তথাপি সেজন সুখী সংসারের ভিতর। আবার আমার তো অপ্রবাস যেটা, হুম, আমাকে তো অপ্রবাসে যেতে হয়েছে গানের জন্য, সঙ্গীত কাজটা করে। আচ্ছা, সেখানে আমি অনেক জায়গায় দুঃখ পেয়েছি। সেটা আমার নিজের দোষে না, নিজের কর্মদোষে না, কিছু না, কিন্তু আমি পেয়েছি। আপনাকে দুঃখ দেওয়া হয়েছে, হ্যাঁ, দুঃখ দেওয়া হয়েছে। আর সুখ পেলেন কোথায়? হ্যাঁ, সুখটা কোথায় পেলেন? হ্যাঁ, সুখটা পেলাম ওই যে মানুষের ভালোবাসা। আর যেখান থেকে দুঃখ পেয়েছি সেখানেও ভালোবাসার কারণেই দুঃখ পেয়েছি। আচ্ছা, সেটা ছিল নিষ্কাম, তবু দুঃখ পেয়েছি। এটা খোলাখুলি বলতে আপনার প্রশ্নে মানে বেড়া জালে আমি বলতে বাধ্য হলাম। সেটা ছিল ভালোবাসা ও প্রেম, নিষ্কাম, তথাপি আঘাত পেয়েছি। আচ্ছা, সেটা সুরের কারণে, আমার জন্য নয়। আচ্ছা, যৌবনের সুরটা তো ছিল আমার প্রকট, হুম, গান আরো সুন্দর গাইতাম। 1 মাস একই জায়গায় গান হচ্ছে, সন্ধ্যার পরে লোক জমায়েত হচ্ছে, ব্যাপারটা বুঝতেই পারছেন। একদম, এটা বাইরে বেশি হয়েছে, বিহারে হয়েছে, আমি মহারাষ্ট্রে গেছি, সেখানে চোখের জল ধরছে। মহারাষ্ট্রে 4 দিন গেছে, হাজার হাজার মানুষ, 50 টাকার টিকিটে আমার গান হয়েছে আপনি কি মহারাষ্ট্রে ইস্কনে, হুম, সেখানেও দুঃখ পেয়েছি, চোখের জল ধরছে। আপনি এই যে এতগুলো জায়গায় ঘুরে বেরিয়েছেন, সেখানে কিন্তু অনেক ভাষাভাষীর মানুষ থাকে, সেখানে কি আপনি বাংলা গান ছাড়া অন্য কোনো ভাষায় আপনি আপনার পরিবেশনা রেখেছিলেন? অন্য কোনো ভাষা, যেমন ওই যে বললাম আঞ্চলিক ভাষায় অনেক গান জানি, হ্যাঁ, যেমন লগ্নি, হুম, শক্তিশাল, হুম, কানবিশরী। হুম, এক একটা ছোট করে যদি একটু শোনা যায়। আমি যন্ত্রছড়া করছি সেই সময়, গান খুব সুরের তারতম্য খুব, হুম হুম, ফলে যন্ত্র নিয়ে গেলে পরে মনোযোগ দেওয়া যায় না গানে। দেওয়া যাচ্ছে না। মনসামঙ্গল অবলম্বনে কানবিশরী একটা গান আছে, পালা গান, কানবিশরী, হ্যাঁ পশ্চিম দিনাজপুরে আছে। হ্যাঁ, সেই গানে বলতেছি, বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে স্বল্প দংশনে 4 সদাগরের ছেলে লক্ষ্মীন্দরকে নিয়ে নদীর জলে ভেসে যাচ্ছে। হুম, ভেসে যেতে যেতে সংক্ষেপে শেষ করি, ওই গোদার ঘাটে এসে এলাকার মতব্বর হলো গোদা, পায়ে গোদ, পেট বড়, চোখ ছোট ছোট, কিন্তু ওই এলাকার সে মাতব্বর, তার ঘাট আছে, সে মাছ মারে ওখানে। হুম, মাছ মারে মাছুয়া গদা, মাছে ভাতে খায়, ওরে ভালো গদা, ওটার নাম ভালো গদা, সর্দার। আচ্ছা, মাছেরও কাঁটা দে গদা, এঘরও ছাহায়, ওরে ভালো গদা। মাছ মারে মাছুয়া গদা, মাছে ভাতে খায়, মাছেরও কাঁটা দে গদা, এঘরও ছাহায়, ওরে ভালো গদা। মাছ মারে বিনন্দ রসিয়ারে, ওরে ভালো গদা। মাছ মারিবার আলে গদা রে, খালে পন্তা ভাত, ওরে ভালো গদা। গানটা গাইন থাকে একজন। এই গানটা ভাষাটা যেটা আপনি আঞ্চলিক বলছেন, ভাষা। আঞ্চলিক ভাষা, রাজবংশী ভাষা। রাজবংশী ভাষার উপর। মাছ মারিবার আলে গদা রে, খালে পন্তা ভাত। আমি একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে। আপনি
রাজবংশী পরিবার থেকে আপনার মনে হয় জন্ম নয়, না 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 বিলং করেন না, হ্যাঁ। কিন্তু এই রাজবংশী গানগুলো রাজবংশী- আপনার, অবলীলাক্রমে আপনার রাজবংশের মুখে বহু আমরা মানুষ, শুনতে পাই। বহু মানুষের অজানা বহু সংস্কৃতি, বহু কালচার, বহু গান আমার কিন্তু জানা আছে। সেটা আজকে কি করে সম্ভব? আজকে যে যারা যুব সম্প্রদায় রয়েছে তারা তো রাজবংশী ভাষার সংস্কৃতি তেমন কিছু জানে না। না, এখন আমরা তো দেখি যে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল অনেকে গুণী মানুষ আছে, মিডিয়ায় যে গানগুলো বয়স্করা আছে, বয়স্করা হ্যাঁ, খুব গুণী মানুষ, আচ্ছা, খুব গুণী। আপনি কি এই যে গানগুলো যখন করছেন তার আগে কি এই ভাষাটাকে নিয়ে হ্যাঁ 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 ইয়ে যেহেতু করেছেন? আমি ছোট থেকে মানুষ, এই ভাষাটাকে খুব রপ্ত করছি আমি। রপ্ত না করলে এইভাবে উচ্চারণগুলি আসবে না। একদমই। আপনি যদি লেখে নিয়ে আমার কাছে আঞ্চলিক গান একটা ভালো কথা গানটা করেন, গোটা বলছে একটু একটু শুনেন, হুম আসল জিনিস এই, ধরুন বেহুলা ভেসে যাচ্ছে, হুম বলছে ওকে ও রে ও বলা রে পরম সুন্দরী পহিনারে, ওরে ডাকু গদামুই এ ঘাটের উপর কোনবা দেশে ঘর কন্যারে। সুন্দর দেখতে, হুম মরা স্বামী নিয়ে যাচ্ছে, কৌতূহল। হুম কেবা তোমার মাতা পিতা, কেবা তোমার জন্মদাতা, কেবা তোমার জন্মদাতা হে, কি কারণে ভাসো গঙ্গার জলে। ওকে ওকে অবদানে উত্তর দিচ্ছে বেহুলা, উজানি নগরে ঘর। ওর চমৎকার গান কানিশ্বরী। আচ্ছা, আজকের জামানা কেন যে এগুলো কি ভুলে যাচ্ছে, আমি অবাক। ওদের সম্পদ রাজবংশী সম্প্রদায়ের। বেহুলা উত্তর দিচ্ছে, উজাহানি নগরে ঘর, শ্বশুর বাবা মন সদাগর, ও রে হায়, ওকে গদা ভাই স্বামী নয়ে মুই ভাসু গঙ্গার জলে। কথা বলছে, মোরা স্বামী ফেলো জলে, চলো কন্যা আমার ঘরে, চলো কন্যা আমার ঘরে রে, আমার ঘরে হব রাজরানী রে। এই যে গানটা, এটা আমাদের এই দিনাজপুরে কালী বিশহরীর পালা, মনসামঙ্গল কাব্য থেকে বোধ হয়। আমি এটা একটু শেষ করি, অল্প অল্প সামান্য, তাড়াতাড়ি শেষ করবো, সময় কম আমি জানি। তো বেহুলা বলছে, কথা ভাই আমি তো তোমার সঙ্গে যাবো, আমি আমার সঙ্গে ফেলে দিয়ে আমি তোমার বাড়িতে যাবো, তোমার বাড়িতে কয়টা ঘর আছে? তো বলছে, হ্যাঁ গুরগুর গুরুদন্ত সরি বানিয়া পশরি তারা ঘরে, বানিয়া পশরি তারা ঘরি রে, শুয়া দেখো মুই সরগের তারা রে। হেড গুরগুর এটা হামাগুড়িতে ঢুকে, আচ্ছা, বানিয়া পশরি মানে ছাউনি নাই, টিপটাপ জল পড়ে ওই রান্নাঘরে বাসনের উপরে, এটা হলো বানিয়া পশরি। তারা ঘরে যে ঘরে শুয়ে কোনো কিছুই নেই, আকাশের চাঁদ দেখে, আচ্ছা। তারা দেখে, তারা ঘরে। তা আপনি যে এই যে গানগুলো, এটা কি আপনার তৈরি না এটা প্রচলিত? এখানে বিষয়ে গান, কানি বিষয়ে এটার লেখক হলো জগৎ জীবন। আপনি যখন গান রচনা জীবন করছেন, বর্মন। আপনি যখন গানগুলো তৈরি করছেন, আমরা যখন দেখেছি গান তৈরি করছেন আপনি, সেটা আপনি কোন বিষয়ের উপরে কিভাবে গানের বিষয়বস্তু নির্বাচন করছেন? সেটা তো জল জাটার উপরে করছিলাম। হুম হ্যাঁ, পানি উকায় এটা ডুববে নাই, সে আঞ্চলিক ভাষায়। ভাষাটা আরেকবার একটু যদি বলেন। হ্যাঁ, ভাষাটা আরেকবার একটু যদি বলেন। ওই আঞ্চলিক ভাষাটার উপরে ওই গান লিখছিলাম জল জাটা করতে গিয়ে। হুম ডুবডুবিটা বলবে নাই, মানে ডুব 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 আওয়াজ করে, হুম ডুবডুবিটা বলবে নাই, পানি করে ডুববে নাই, পান করি ডুব দিবে না, জল থাকবে না তো ডুববে কোথায়? তালের কাছে ব্যাং চড়িয়ে জল বাঞ্চাবে ভাই। একটু শুনিনি।
ছোট্ট করে, হ্যাঁ ছোট্ট করে একটু শুনি গানটা একটু শুনি। হ্যাঁ। পানুকারিরা ডুববে নাই, ডুবডুবিরা বলবে নাই, তালের গাছ ব্যাং জড়িয়ে জল গঞ্ছাবে ভাই, তালের গাছের ব্যাং জড়িয়ে জল গঞ্ছাবে ভাই। ও মোর নানা গে, ও মোর নানি গে, সাঞ্জা দিয়ে ও গে নানি চল গে পরবা যায়। ও সাঞ্জা দিয়ে ও গে নানি চল না পরবা যায়। এই যে গানটা যে সৃষ্টি হয়েছিল, সেই গানটা কি আমাদের উত্তর দিনাজপুরের ভাষা। প্রেক্ষাপটে এবং ভাষা আমাদের রাজবংশী ভাষা, রাজবংশী ভাষা? রাজবংশী ভাষার উপর আমার বহু গান আছে, সব তো খেয়াল নেই। বেশ, আমরা গান তো অনেকগুলো আলোচনাই শুনলাম। এই যে গানগুলো করছেন আপনার জীবনে, আপনি ছাত্রছাত্রী তৈরি হয়েছে, আপনার শিষ্যরা কেউ তৈরি হয়েছে বুঝলাম না। আপনার জীবনে? আপনার হাত দিয়ে কোনো ছাত্রছাত্রী বা শিষ্য তৈরি হয়েছে কি? স্বাস্থ্য শিষ্য তৈরি হয়েছে, ছাত্রছাত্রী তৈরি হয়েছে? ছাত্রছাত্রী। শহর থেকেও ছাত্রছাত্রী গেছে, আচ্ছা। গ্রাম থেকেও আসছে। হুম অনেকে 2 বছর 3 বছর 5 বছর শিখছে, হুম। কিন্তু সঙ্গীতকে কি কারণে জানি না ধরে রাখতে পারে নাই। আপনার কি মনে হয়তো হচ্ছে এটা কেন? আমার বিফলতা কিনা জানি না। এখনো আমার তারা কি সঙ্গীতের বয়স্ক মধ্যে ছাত্র- আছে না? এখনো বয়স্ক ছাত্রছাত্রী আছে, এখনো ছাত্রছাত্রী এখনো আসে। আমি একটা সময় দেখেছিলাম আপনার কাছে গানের কথা। হ্যাঁ, দু একজন হয়েছে। হুম। গানের কথা, ও গানের কলকাতায় খুব ভালো গায়, কলকাতা পর্যন্ত এগিয়ে গেছে। নামটা এই মুহূর্তে টুম্পা বর্মন? মনে পড়তেছে না। টুম্পা? না, রূপা না, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। ও কিছুদিন আগে আমার বাসায় আসছিল। টুম্পা বর্মন? না, টুম্পা বর্মন, হ্যাঁ হ্যাঁ, আমি তো কানে কম শুনি। হুম। টুম্পা বর্মন, হ্যাঁ, ও আমার বাসা থেকে আমার পাশে শুয়ে পর্যন্ত থাকছে। গান শিখে বাড়ি যায় নাই, এখানে শুয়ে থাক। নিজের মেয়ের মতন দেখছি ওকে। হুম। সে তো আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। এমন হয় তৈরি হলো 2-3 বছরে, দারুণ গান গায়। আমি তো বললাম তুই এক কাজ কর, পড়াশোনা কর মহারাজা, পরে কলেজে পড়বি, অনেক খরচ আমি চালাবো, তুই বিএ পাস কর। কথা শুনলো না, চলে গেল। ও তো গায়িকা হয়ে গেল বড়, হুম। ফলে পড়ে গেল খপ্পরে। বাস, লাইফটা প্রায় মানে একটু অনেক ক্ষতি হয়েছে ওর। বেশ, আপনি আপনার যে অধ্যায় প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছেন, আপনার অবর্তমানে আপনার পরিবারের কেউ আপনার এই ধারাটাকে আমার ধরে পরিবারে রাখার? এই ধারাটা কেউ রাখতে পারে নাই। তো আমার ছোট ছেলে গানে তবলা মিউজিক কমপ্লিট করছে। আচ্ছা আমার সঙ্গে বাড়িতে তবলা সঙ্গত করে। আচ্ছা। বিরুদ্ধের কিন্তু কাছে সঙ্গীতের, হ্যাঁ, রায়গঞ্জে যে বীরেশ্বর সরকার সরকার, হ্যাঁ, ওনার কাছে পাঠাইছি। উনি তো আমার সঙ্গে সঙ্গত বহু জায়গায় করছে, বহু সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, বহু সরকারি অনুষ্ঠান করছে। বিরুদ্ধের কাছে আমার ছেলেকে পাঠাইছি, মিউজিক কমপ্লিট করে। এখনো হাতটা খুব দারুণ আমার ছেলের। না, এই আপনার যে রচনা, আপনার যে কিন্তু ও সৃষ্টি, চাকরি নিয়ে ব্যস্ত। সেই জায়গাগুলো আপনি যে সৃষ্টি করেছেন, আপনি যে লেখাগুলো লিখেছেন, যে সঙ্গীত রচনা করেছেন, সেটা কি আপনার ঘরেই সীমাবদ্ধ থেকেছে, নাকি আপনি সরকারিভাবে না, কোথাও? আমি কলকাতা প্রকাশনের থেকে বই বাই করবো। হুম। হ্যাঁ হ্যাঁ করবেন? হ্যাঁ, বইয়ের নামটা বললাম না, নামকরণ হয়ে গেছে। আচ্ছা ছাপাই নিয়ে আগে। আচ্ছা। হ্যাঁ, তারপরে এটা সেগুলো এই খুব আশা রাখছি এই সারা সংখ্যাই বার হবে। আচ্ছা। আপনি তো শুধু অনেক, গান না, শুধু গান না, হ্যাঁ, সেখানে সাহিত্য চর্চাও আছে। আপনি বিভিন্ন ছড়া, ছোট কবিতা, অনেক প্রবন্ধ, নিবন্ধ সব মিলে, কবিতা, গান সব মিলে হবে। বেশ, আমাদের সময় প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, সময় আমরা মানে অনেকটাই শেষ করে ফেলেছি, আর
সামান্য কিছু সময় আমরা হাতে রয়েছে, আমরা আপনার সাথে থাকব আজকে স্টুডিওতে। তো যেটা জানতে ইচ্ছা করছি যে আপনার এই বয়সে এসে আপনার উপলব্ধিতে কি বলে যে সঙ্গীত চর্চা সেটা মানুষকে এগিয়ে নিয়ে যেতে হলে এমনি আপনারা যেভাবে গান করেছেন সেভাবেই করা উচিত, না আরও কিছু? গানের মূল্যায়নে আমি খুব দুঃখিত এই কারণে, যারা আমাদের উপরে রয়েছে বড় বড় শিল্পী, কোথাকার কে তা বলবো না, আমার উপরে যারা রয়েছে বড় বড় শিল্পী, যারা উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী, তাদের সম্পর্কে আমার কিছু বলার নাই, তাদের প্রণাম জানাই। কিন্তু বাকি কিছু বাজার মাত করা শিল্পী রয়েছে যারা মানুষকে কতটা আনন্দ দিয়েছে সেটা বড় কথা না, কতটা দিতে পেরেছে, দিতে কিন্তু ওনারা পারেনি। যেটা দিয়েছে আনন্দ, যে আনন্দ সমাজে, এটা আমি বলতে কোনো ভয় পাই না, কোনো আমার অবক্ষয় ডেকে নিয়েছে, এটা আমি 100 স্বীকার করে কথাটা বলতেছি। বহু গান বড় বড় গায়কের, এটাকে সঙ্গীত বলা যায় না, যে সঙ্গীত মনের সমাজে অবক্ষয় না। আচ্ছা, লোকসঙ্গীতের যে আমরা দেখতে পাই আধুনিক আজকের দিনে যে মানে লোকসঙ্গীত গাওয়া হয় সেটাকে আধুনিক গান বলবো না লোকসঙ্গীত বলবো, আমরা ঠিক বুঝে উঠতে পারি না। হ্যাঁ, আমার তো ওই জায়গাটাই কথা। যেমন ধরেন কি বলবো, লোক গান নিয়ে কি নাম দিছে, নাম করানোর সঙ্গে আমার মনে হয় ইংরেজিতে নাম আমার কাছে গেছে, আমি তো তোরা গাবি, আমাকে তোদের দলে টানতে চাইছিস, নাম মানে নেই আমার এই মুহূর্তে। তো তোদের নামটাই তো ইংরেজিতে, নামটা আমার ভুলে গেছি আমি, যেহেতু ওটার উপর আমার কোনো আত্মার টান নেই। তো এটা আমার মতন মানুষ ওখানে গিয়ে কী করবো রে, আমি তো কিছুই, আমি আমার কোনো। আমরা তো এতক্ষণ আপনার কথা শুনলাম, আরও শোনা বাকি থাকছে। আপাতত একটা লালন ফকিরের গান যদি আপনার কণ্ঠে, লালন ফকির, হ্যাঁ খুব গাই আপনি গাইতেন, হ্যাঁ ছোট্ট করে গাইবো, গাইতে গাইতে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। খুব খুশি হলাম আপনার শেষ প্রশ্নে, হ্যাঁ খুব শান্তি পেলাম। ওরা সময় গেলে সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন করলি না, দিন থাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না, জানো না মন অসময়ে কৃষি করে, মিছে মিছে খেটে মরে, গাছ যদি হয় বীজের জনে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না, জানো না মন খালে বিদে নিন থাকে না জল শুকালে। ধন্য লালন সাই,
ওরে জানো না মন খালে বিদে মিন থাকে না জল শুকালে, কি হবে তোর বাঁধন দিনে শুকনা মোহনা, কি হবে তো কি হবে তোর বাঁধন দিলে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। একদমই তাই, সময় গেলে সাধন হবে না। আমরা এই বিষয়টা মাথায় রাখবো। আর প্রতিদিনের প্রতি বুধবারের মতো আগামী বুধবারেও আমরা আবারও ফিরে আসব এই গুরুকুল অনুষ্ঠানে। আজকের অতিথি ব্রজগোপাল বৈষ্ণব, বিশিষ্ট গীতিকার, সুরকার এবং লেখক। তাকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আপনারাও ভালো থাকবেন। আগামী বুধবার দেখা হবে সন্ধ্যে 7টায়। শুভরাত্রি।